এই ভিডিওটা শুরু হচ্ছে একদম অন্যরকম একটা জার্নি দিয়ে। শহরের কোলাহল ছেড়ে আমরা রওনা দিচ্ছি প্রকৃতির কোলে, ঝাড়খণ্ড ও বিহারের কিছু সুন্দর, শান্ত আর অজানা লোকেশন ঘুরে দেখার জন্য। এই সিরিজের প্রথম পর্বে থাকছে গিরিডির মনোমুগ্ধকর উশ্রী জলপ্রপাত আর শান্ত পরিবেশের খান্ডলি ড্যাম। তারপর আমরা পৌঁছে যাব একেবারে অফবিট ডেস্টিনেশনে শিমুলতলা, যেখানে এখনো লুকিয়ে আছে পুরনো দিনের জমিদার বাড়ির ইতিহাস আর নস্টালজিয়া। সেই পশ্চিমী হাওয়া বদলের গল্প এই শিমুলতলা এসে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই ট্রিপের এক গুরুত্বপূর্ণ অংশ হলো ভগবান শিবের ধাম দেওঘর, যেখানে ঘুরে দেখব বিখ্যাত দর্শনীয় স্থানগুলো। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন শিমুলতলা, দেওঘর আর গিরিডির সেরা দর্শনীয় জায়গাগুলো, একদম বাজেটে থাকার ভালো একটা অপশন। এখানের প্রতিটা ঘরই প্রচুর ঠান্ডা, মোটা মোটা দেওয়াল, আগেকার দিনে যেরকম বাড়ি বানানো হতো। সাথে গাড়ি বা অটো করে লোকাল সাইট সিন সমেত সম্পূর্ণ গাইড। 2 রাত 3 দিনে বা 3 রাত 4 দিনে মধুপুর, গিরিডি, শিমুলতলা ও দেওঘর ঘুরে দেখার নানা প্যাকেজের সন্ধানও দেবো আপনাদের এই ভিডিওতে। পুরোনো দিনের সেই বাঙালি জমিদার এক বাড়িতে আমাদের থাকা, 4 বেলা জমিয়ে ভরপেট খাওয়া দাওয়া, চারপাশের নিস্তব্ধতা আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে এই ট্রিপটি ছিল একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করি আমাদের এই সুন্দর জার্নি। রাজাদা না ঠিক জয়েন করলে হচ্ছিল না, রাজাদা আমাদের সঙ্গে জয়েন করলো দুর্গাপুর থেকে। আর আমরা রয়েছি এই ট্রিপের মধ্যে, আমি রয়েছি, পল্লব রয়েছে আমার সাথে, যে মনতোষ দা আছে। রাজা একটু হাই করে দাও। রাজা, ভেরি গুড আফটারনুন। আমরা নামলাম রানীগঞ্জে, আমি আর সানিদা। সানিদা আমাদের আজকের ড্রাইভার দাদা, আমাদের পুরো ট্রিপটা ঘোরাবে সানিদাই। আমরা নেমেছি একটা চায়ের দোকানে, ধাবা রয়েছে, একটা বড় ধাবা। এখানে চা খাবো, চাটা খেয়ে গাড়িতে উঠে পড়ি। দারুণ চা, ফার্স্ট ক্লাস চা। এখন দুর্গাপুর হয়ে ধানবাদের ঠিক আগে থেকে আমরা চলে যাব তুন্ডি জঙ্গলের মাঝ বরাবর সোজা উশ্রী জলপ্রপাত। আমরা এই পুরো জার্নিটা করছি গাড়িতে করে, কিন্তু আপনাদের জন্য বলবো খুব সহজ একটা ট্রেন রুট। হাওড়া এবং শিয়ালদা থেকে শিমুলতলা যাওয়ার 3 থেকে 4টি ট্রেন আছে। এর মধ্যে আমার পছন্দের 13029 হাওড়া মোকাম্মা এক্সপ্রেস, যেটি প্রতিদিন রাত 11টা 20-তে ছেড়ে পরের দিন সকাল 6টা 22-এ পৌঁছে দেবে শিমুলতলা। আপনারা চাইলে মধুপুর থেকেও এই ট্রিপটা শুরু করতে পারেন, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধানবাদ থেকে জাস্ট ঢুকলাম, ডান দিকে ঢোকার পর থেকে রাস্তাটা পেয়েছি অসাধারণ একটা রাস্তা। এখান থেকে উশ্রী ফলের ডিস্টেন্স টোটাল দেখলাম 36 কিলোমিটার। এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে, যেই জায়গা থেকে এখানে একটা মাইলস্টোন রয়েছে, এখান থেকে ডিস্টেন্স হচ্ছে উশ্রী ফলের 12 থেকে 14 কিলোমিটার। অ্যাকচুয়ালি পুরো এই তুন্ডি জঙ্গলের মধ্যে প্রচুর ঘন জঙ্গল, সে কারণে এখানে প্রচুর হাতিও রয়েছে। আর বিভিন্ন জায়গায় রাস্তার ধারে হাতির করিডোরের সাইনবোর্ড লাগানো রয়েছে। আর সন্ধ্যে 7টার পরে এই রাস্তা বন্ধ হয়ে যায়, সেই সময় রাতের দিকে প্রচুর হাতি পাড়াপাড়া দেখতে পাওয়া যায়। ঘড়িতে সময় এখন 4:03 বাজে, একদম বিকেলবেলা। সূর্য কিছুক্ষণ পরে অস্ত যাবে। দেখা যাচ্ছে উশ্রী নদী, দেখুন একদম উশ্রী নদী ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। ঢুকে পড়লাম আমরা উশ্রী ওয়াটারফলের দিকে। উশ্রী জলপ্রপাত সামনেই রয়েছে, চারিদিকে গাছপালা, রোদ প্রখর, কিন্তু তবুও হাওয়ার জন্য আর মুখে রোদ তেমন মনে হচ্ছে না। পুরোটাই গ্রাম্য পরিবেশ। উশ্রী জলপ্রপাত যাওয়ার পথে এখনও সেই আদিবাসী বাড়ি আর এই টালির খোলার চাল, অপূর্ব সুন্দর রাস্তা। তো এটা কি চাঁদা? 40 টাকা করে এখানে প্রতিটা গাড়ির এন্ট্রি ফি রয়েছে দেখলাম। তো এসে পৌঁছে গেছি আমরা আমাদের আজকের প্রথম পয়েন্ট, একদম মেন অ্যাট্রাকশন বলতে পারেন, উশ্রী জলপ্রপাত। কত এই সামনে জায়গাটা জুড়ে পুরোটাই পার্কিং প্লট রয়েছে, সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে এখানে, অসাধারণ। আর পুরো জায়গাটা জুড়ে ওপরে শিলারাশি থেকে জল নেমে আসছে নিচের দিকে। এই দেখুন, ও হো, লোকাল কিছু ছেলেরা তারা স্নান করছেন এই উশ্রী জলপ্রপাতের মধ্যে। এই পাশ থেকে নিচে নামার রাস্তা, কিন্তু নামার পথে এই সব জিনিসপত্র দেখা যায় না। মানুষে আসে, প্রতিটা জায়গা অপরিষ্কার করে চলে যায়। আর কি বলবো, ঠিক আছে
অপূর্ব সুন্দর দেখুন জায়গা। দেখুন আমার পিছনে এই মুহূর্তে রয়েছে উশ্রী জলপ্রপাত, যার সঙ্গে বাঙালির বহু ঐতিহ্য সংস্কৃতি জুড়ে রয়েছে। এক সময় এখানে এসে বহু লেখক সাহিত্যিক এই উশ্রী জলপ্রপাতকে ঘিরে গল্প কাহিনী লিখেছেন। সহজ পাঠের বইয়ে আমরা পড়েছি ষষ্ঠ পাঠে উশ্রী নিয়ে রবীন্দ্রনাথের লেখা। এই মুহূর্তে জল একটু কম রয়েছে, বর্ষাকালে ভরে জল থাকবে। প্রায় ওই 40 ফুট ওপর থেকে জল 3টে ধারায় বিভক্ত হয়ে পড়ছে। এইদিকে এক ধারা, এইদিকে এক ধারা, আর এইদিকে এক ধারা রয়েছে। আর সামনে এরকম জলাধার তৈরি হয়েছে, তারপরে জলাধার থেকেই এইদিকে হচ্ছে অশ্রী নদী বয়ে গেছে। পাথরে ভর্তি এই জায়গা, শিলাখণ্ড দিয়ে সুন্দর বেশ। আর এই পাশে শাল পিয়ালের জঙ্গল। এই রাস্তা দিয়ে আমরা উশ্রী ফল দেখে এলাম। দেখে এসে এই সামনেই মোড়ের মাথায় কিলোমিটার 4-5 এসে আমরা এই ধাবাতে খাবো, মা তারা ধাবা। উশ্রী জলপ্রপাত ঘুরে 5 কিলোমিটারের মতো বাইরে বেরিয়ে অনেকটা দেরি করে লাঞ্চ করে চলে গেলাম ওখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে খান্ডুলি ড্যাম দেখতে। ছোটনাগপুর মালভূমির একটা অংশ এই খান্ডুলি পাহাড়ের পাশে রয়েছে এক জলাধার। শীতকালে সাইবেরিয়ান ক্রেনের মতো অসংখ্য পরিযায়ী পাখি এখানে আসতে দেখা যায়। আমরা উশ্রী জলপ্রপাত দেখার পরে লাঞ্চ করলাম। লাঞ্চ করে প্রায় 14 কিলোমিটার রাস্তা আসতে সময় লাগলো আমাদের প্রায় ঘন্টাখানেকের বেশি। ঘড়িতে এখন সময় 6টা 1 বাজে। ড্যাম রয়েছে আমাদের এই উল্টো দিকে, খান্ডুলি ড্যাম, আর তার উল্টো দিকে রয়েছে পাহাড়। ও পাহাড়ে ওঠা এখান থেকে রাস্তা রয়েছে একটা, আবার সিঁড়ি করা আছে, আবার বেশ কিছুটা এরকম সিঁড়ি করা রয়েছে। আমি তো তাড়াতাড়ি ওঠার চেষ্টা করলাম, তাই একটু হাঁপিয়ে গেছি। আর এখান থেকে ভিউ দেখুন, খালি মনে হচ্ছে অনেকটা উপরে উঠে এসছে, কিন্তু না, খুব বেশি উপরে না। ওই নিচে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে। আর এখানে রয়েছে পার্ক, আর তারপরেই হচ্ছে বোটিং করার জায়গা রয়েছে। এখান থেকে এখনও বোটিং হচ্ছে। সেই পাহাড়ের ওই পয়েন্টে উঠেছিলাম, ওখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে দেখলাম। দেখে চলে এসেছি এই ড্যামের কাছে। এখান থেকে হয় বোটিং পয়েন্ট, এখানে গেট লাগানো আছে। যারা বোটিং করবেন তারা এখানে ভিতরে প্রবেশ করতে পারবেন। 2 রাউন্ড, একটা বড় রাউন্ড করাবে, একটা ছোটো রাউন্ড করাবে। যদি সিঙ্গেল কেউ বোটিং করতে চান সেক্ষেত্রেও 500 টাকা। যদি একসঙ্গে 6 জন বোটিং করতে চান সেক্ষেত্রেও 500 টাকা নেবেন। এই ড্যামের পার ধরে এরকম রাস্তা করা রয়েছে, যেখান থেকে গাড়ি ঘোড়া চলাচল করছে। তবে এই রাস্তা থেকে এই ড্যামের ভিউ অসাধারণ রয়েছে। এখানকার প্রচুর লোকাল ছেলেমেয়েরা তারা এখানে এসেছেন লেকের পাড়ে ঘোরার মতো। এই ড্যামের পাড়ে একদম লোকালদের সংখ্যাই বেশি দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে। তবে শীতকালে এই জায়গাটা একটা দুর্দান্ত পিকনিক স্পট, এটা আমি বলতে পারি। একটা বাঁধানো জায়গা রয়েছে যেখানে লেকের জল বাঁধ আটকানো রয়েছে। এখানে এই লেকের জল আটকানো, এইটাই হচ্ছে বাঁধ, ড্যাম, মেন ড্যাম। আর এইদিকে জল ছাড়া হয়। এই সামনেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট করে চড়া যাবে প্যাডেল বোট। এখান থেকে হচ্ছে প্যাডেল বোট, এখানে আসতে পারলাম। ও এখানে এরমভাবে ভাসানো আছে, এটা জলের উপরে ভাসছে। এখান থেকে হচ্ছে স্পিড বোট রাইড, আর এইটা হচ্ছে প্যাডেল বোট। এখানে আবার শুটিং চলছে মোস্ট প্রবাবলি। এই সামনে প্যাডেল করছে প্যাডেল বোটে। তো এখানে এই অ্যাক্টিভিটি করারও জায়গা রয়েছে। সামনে রয়েছে মেলার মতো কিছু দোকান বসেছে প্রচুর, আপনারা এখানে এসে এনজয় করতে পারবেন। বিকেলের দিকে আসলে আপনাদের এখান থেকে ভালো লাগবে। ওই দিকেই হচ্ছে পাহাড়ের পিছনেই সানসেট হয়েছে, সাধারণ। চলুন তো এখান থেকে বেরোই। এবার আমরা এখান থেকে ডিরেক্ট গিয়ে পৌঁছাবো শিমুলতলা, আজকের আমাদের আস্তানা। শুভ সকাল আপনাদের সবাইকে শিমুলতলা থেকে। গতকাল রাত্রে আমাদের এখানে ফিরতে বেশ কিছুটা দেরি হয়ে গেছিল। এই বাড়িতে কালকে আমরা ছিলাম, আর এখানেই রয়েছে রাস্তা, আর রাস্তার উল্টো দিকে রয়েছে ট্রেন লাইন। আগে একটু দেখিয়ে নিই আমরা গতকাল কোথায় ছিলাম। এত বড় একটা দালান এখানে ঢুকে কালকে রাত্রে আমরা এখানেই খাওয়া দাওয়া করেছি। কাল যে রুমে আমরা ছিলাম 1 নম্বর রুম আমাদের, বিছানাটা আটোঘাটো রয়েছে, তবু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বেড রয়েছে, এখানে কালকে পল্লব শুয়েছিল, আর এখানে কালকে আমি শুয়েছিলাম। এখানে 3 জন শুতে পারবেন। একবার জানলাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই আগেকার দিনের কালারফুল কাঁচ লাগানো এবং আগের মতো শেপের জানলা। এখানে একটা জানলা রয়েছে, এখানে এসি রয়েছে। এখানে দেখুন 4টে প্লাগ পয়েন্ট চার্জিংয়ের, আমরা চার্জ দিয়েছি
আগেকার দিনের ঘর। আর একটু উপরটা আপনাদের দেখাই কতটা উঁচু দেখুন, আর এখানে কত মোটা দেওয়াল। সে কারণে এই জায়গাটা, এখানের প্রতিটা ঘরই প্রচুর ঠান্ডা। মোটা মোটা দেওয়াল, আগেকার দিনে যেরকম বাড়ি বানানো হতো। তার সঙ্গে ওয়াশরুমটা দেখিয়ে নিই, কোমোড রয়েছে এখানে, তার পাশাপাশি গিজার আছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে, মগ বালতি তো দিয়েছে, এখানে টাওয়াল দিয়েছে আমাদেরকে ব্যবহার করার জন্য। কিন্তু এই যে ধরনটা, ধাঁচটা, সেটা কিন্তু বহু পুরনো দিনের বাড়ির বাথরুমের মতো। ওখানে একটা জানলা রয়েছে। এই দিকেই রয়েছে আমাদের আস্তানা দুদিনের শিমুলতলায়, আর ঠিক উল্টো দিক থেকে দেখুন যাচ্ছে রাজধানী এক্সপ্রেস। একদম পাশেই রয়েছে ট্রেন লাইন। দুদিন কাটাবো এখানে শিমুলতলাতে এবং মধুপুরে যাব একদিনের জন্য। এখান থেকে আমরা যাব এখন লাট্টু পাহাড়। আমাদের এই হোটেল থেকে শিমুলতলা রেলওয়ে স্টেশনের দূরত্ব 500 মিটারের মতো এবং লাট্টু পাহাড়ের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। ডান দিকে তারা ভবন অতিক্রম করে আমরা প্রথমে পাবো শিমুলতলা রেলওয়ে স্টেশন। তারপরে পাহাড়ের পথে উঠতে উঠতেই চোখে পড়ছে একের পর এক পুরনো বাঙালি জমিদার বাড়ি। আমার বাঁ দিকে দেখা যাচ্ছে পাল ভিলা। 1963 সালে তৈরি, এখনও এই বাড়ি ভালোভাবে মেনটেন এবং লোকবসতিও রয়েছে। আমরা এসে পৌঁছে গেছি একদম লাট্টু পাহাড়ের সামনে। চলুন একটু ওপর থেকে আপনাদেরকে ভিউ দেখাই। লাট্টু পাহাড়ের কতটা প্রাকৃতিক সৌন্দর্য ওপরে না উঠলে আপনারা বুঝতে পারবেন না। চলুন। এই শিমুলতলাকে বলা হয় বিহারের সিমলা। তা নিজের চোখে দেখে অনুভব করলাম এই লাট্টু পাহাড়ের চূড়া থেকে। হ্যাঁ, 500 কোটি। কোটি মতলব বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এখনো পর্যন্ত এই অঞ্চলে যে হ্যাঁ হ্যাঁ ছিল, এখানে ছিল, বিক্রি করে দিয়েছিল কিছু। আর এখানে এখনো থাকে কিছু বাঙালি, থাকে এখন থাকে। ইলাহাবাদ জজের সেনকোঠি। আচ্ছা, বাংলার ছাপ এই বিহারের শিমুলতলাতে যে এখনো পর্যন্ত রয়েছে তার প্রমাণ এই লাট্টু পাহাড়ে এসেই পেয়ে গেলাম। দাদার সাথে কথা বলছেন, দাদা বাংলাতেই কথা বলছে। এই লাট্টু পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। এখানের শীতল বাতাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই লাট্টু পাহাড়ের মধ্যে বাঙালি পরিবারের, বাঙালি লোকজনদের আনাগোনা সেই ব্রিটিশ আমলে প্রচুর পরিমাণে ছিল। স্থানীয়রা লাট্টু পাহাড়কে অনেক পবিত্র মনে করেন এবং এখানের উপরে যে শিব মন্দির রয়েছে, স্থানীয়দের মান্যতা আছে যে এই লাট্টু পাহাড়ই এই পুরো গোটা গ্রামকে রক্ষা করছে। উপরে রয়েছে শিব মন্দির, স্থানীয়রা এখনও পর্যন্ত এখানে আসেন প্রতিনিয়ত। আমরা নিচের দিকে নেমে যাচ্ছি এবার এই লাট্টু পাহাড় থেকে। আর একটা সুন্দর দৃশ্য আপনাদের দেখাই। বাঁ দিকে দেখা যাচ্ছে সেনবাড়ি এখান থেকে, এবং ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি। এই লাট্টু পাহাড় থেকেই এই নলডাঙ্গা রাজবাড়ির অপূর্ব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। একসময়ের যশোরের নলডাঙ্গা রাজ স্ট্রিটের সম্পত্তি এই নলডাঙ্গা রাজবাড়ি ঢাকার রানীর বাড়ি নামে পরিচিত ছিল। পুরোটাই ধ্বংসস্তূপ। বাবা, একদম দেওয়াল থেকে গাছপালা বেরিয়ে গেছে। এই হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ির পিছনের দিক। তখনকার দিনে এই বাড়ির সঙ্গে যুক্ত ছিলেন রাজা প্রমথনাথ ভূষণ দেবরায়, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জির মতো প্রমুখ ব্যক্তিগণ। সেই সময় রাজপরিবারের হাওয়া বদলের বাড়ি আজ ঐতিহাসিক ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। কথিত আছে স্থানীয়রা মাঝে মধ্যে এখান থেকে অদ্ভুত শব্দ শুনতে পেয়েছে, তাই এই রাজবাড়িকে অনেকেই ভুতুরে বাড়ি নামেও চেনে। শিমুলতলা নাকি তখনকার গ্রীষ্মকালীন হাওয়া বদলের জায়গা ছিল, কিন্তু এখনের গ্রীষ্মকাল, এই প্রখর রোদ সম্পূর্ণ আলাদা। এটা হলো সেই নলডাঙ্গা রাজবাড়ির ইদারা, প্রচুর গভীর। এই মুহূর্তে আমরা চলে এসেছি চিফ জাস্টিস শ্যামল কুমার সেনের বাড়িতে। 1999 সালে কলকাতা হাইকোর্ট এবং 2000 সালে এলাহাবাদ হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন এই শ্যামল কুমার সেন। তারই এই বাড়ি এই শিমুলতলার বাঙালি কলোনিতে। লাট্টু পাহাড়ের পাশে এবং নলডাঙ্গা রাজবাড়ির পাশেই রয়েছে এই শ্যামল কুমার সেনের বাড়ি। বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের এক সিনেমা দাদার কীর্তির শুটিং হয়েছিল এই জায়গাতেই, এই শিমুলতলার বাড়িতে। যে সিনেমাতে অভিনয় করেছিলেন তাপস পাল এবং
মহুয়া রয় চৌধুরী, এই সেই গেটের ছবি দেখানো হয়েছে সিনেমাতে। এর পাশেই রয়েছে রেল লাইন, সুন্দর ট্রেন যাচ্ছে, অপূর্ব সুন্দর জায়গায় শুটিং হয়েছে। এই ভিতরে হচ্ছে সেই জমিদার বাড়ি। গোটা শিমুলতলা ঘুরে দেখতে একদিন আরামসে লেগে যাবে। যদি ভালো করে এক্সপ্লোর করতে চান শিমুলতলাকে, তাহলে একদিনের বেশিও লাগবে। সকাল সকাল শিমুলতলার কিছু জায়গায় ঘুরে চলে এসেছি আমরা আবার ওয়েস্ট ভিউ হোটেল। এখন করব আমরা ব্রেকফাস্ট। তো দেখাই আপনাদের, প্রথমত রয়েছে বাঙালির সবচেয়ে প্রিয় লুচি তরকারি, সাদা আলু তরকারি দেখতে পাচ্ছেন, তার সঙ্গে বাটার টোস্ট, অ্যাকচুয়ালি চিনি দিয়েছে ওপরে। আর এখানে রয়েছে ব্রেড অমলেট, তার পাশাপাশি ম্যাগি। যেহেতু কাছাকাছি পাহাড় রয়েছে, ম্যাগির স্বাদও এখানে পেতে পারেন আপনারা। 4টে অপশান, আপনারা যেটা চাইবেন আগে থেকে বলে রাখবেন, সেটাই কিন্তু অপশানে পেয়ে যাবেন ব্রেকফাস্ট। এই ভাইরা এখানে ব্রেকফাস্ট করতে বসছে। ভাইরা আজকে বেরিয়ে যাচ্ছ তো? কোত্থেকে এসছো তোমরা? কলকাতা থেকে। কেমন লাগছে এখানে ঘুরে? খুব ভালো, খুব ভালো লাগছে। একদিনের জন্যই এসেছিলাম, পরের বার আশা করছি আর বেশি দিনের জন্য আসবো। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে তো? দেওঘর কালকে ঘুরেছো? শিমুলতলা ঘোরা হলো? শিমুলতলা ঘোরা হয়ে গেছে কালকে এসেই। আচ্ছা আচ্ছা। দেওঘরটা আবার আজকে যাবো। আর এই ওয়েস্ট ভিউ হোটেলে থাকতে কেমন লাগলো তোমাদের? খুবই ভালো, ভালো লেগেছে তো? কেমন লাগলো ভাই একটুখানি বলো। খাওয়া দাওয়া কেমন? আর সবচেয়ে বড় কথা, তোমরা কত টাকার প্যাকেজে আছো দাদা? 450 টাকার প্যাকেজে আছো তোমরা? আরে বাবা। আমরা এখন যাচ্ছি দেওঘরের দিকে। দেওঘর থেকে কাছাকাছি 2-3টে জায়গা ঘুরে দেখবো আপাতত এই বেলাতে। প্রথমে যাচ্ছি ত্রিকুট পাহাড়ে। ডিস্টেন্স এখান থেকে মোটামুটি 45 থেকে 50 কিলোমিটার। মোটামুটি আমরা পৌঁছে গেছি একদম, দেখতে পাচ্ছেন সামনে ত্রিকুট পাহাড়। অপূর্ব রাস্তা, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সামনে গাছপালা। আর আমরা যে শিমুলতলা থেকে এই পর্যন্ত আসলাম, পুরো ত্রিকুট পাহাড় পর্যন্ত রাস্তা কিন্তু এই বিহার বা ঝাড়খণ্ডের এই জায়গাগুলোতে খুবই ভালো। আগে রোপওয়ে চলতো, এখন আগে রোপওয়ে চলছিল, রোপওয়েটা অ্যাক্সিডেন্টে পরে বন্ধ। আচ্ছা, কবে অ্যাক্সিডেন্ট কবে হয়েছে? 10 এপ্রিল 2022-এ। আচ্ছা, মানে প্রায় 3 বছর ধরে বন্ধ, 4 বছর হয়ে গেছে বন্ধ। আচ্ছা আচ্ছা। এখন পাহাড়ে ঘুরতে যাবে, মন্দির, পাহাড়ি জল, হনুমান গুহা, সীতামার কুটিয়া, সন্ন্যাসীজির আশ্রম, পাহাড়ের উপরে কুয়ো, নৌকা পাথর, ইনসানের হাটের মতন পাথর, ওই সব জিনিস দেখতে পারবেন। 30-40 মিনিট সময় লাগবে। ভিতরে পুরো ছায়া জায়গা, পুরো ঠান্ডা জায়গা। পাহাড় থেকে জলটা বেড়ায়, যে জলটা খালে পেটে গ্যাস ওরা সলব, হাতে পামে ব্যথা আছে ধরে নিলে শেষ, হারমেশা ওই জলটা বেড়ায়। এটা জীবন্ত পাহাড়। ত্রিকুট পাহাড় 3টা চূড়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ, ওর জন্য জায়গার নাম ত্রিকুট। এবং বাবাধাম আসলে, বাসুকীনাথ আসলে, এটা ত্রিকুটটা পাহাড়টা ঘুরে গেলে ঝাড়খণ্ডের তীর্থযাত্রা কমপ্লিট। 3 দেবের জায়গা এটা, ওর জন্য লোকজন এখানে আসছে ঘুরতে। এই ত্রিকুট পাহাড়ে ওঠার আগে বেশ কিছু দোকান রয়েছে। এই দেখুন, এরা কিন্তু ঘুরে বেড়াবে, এরা সারাক্ষণ আশেপাশে ঘুরে বেড়াবে। সাবধানে থাকতে হবে, মানি ব্যাগ, চশমা, টুপি রাখতে হবে। খাবার দাবার একদম খাওয়া যাবে না হাতে নিয়ে, তাহলে এরা কিন্তু কেড়ে নিয়ে পালাবে। এই দেখুন, এখানে ঝামেলা করছে, এই যে হাত থেকে কেড়ে নেবে, যা পারবে হাত থেকে কেড়ে নেবে। ভরিয়ে দিয়েছে গো নাক ফাঁক একদম। আহা, কোথায় যাক, যেখানে যাক ভাই, এইখানে একবার দাঁড়াবেই আর ঘুরে দেখবে। এর আচারের দোকানটা একটু দেখাই আপনাদেরকে। ও ভ্যারাইটিস ভ্যারাইটিস, পুরো ওপেন খোলা, মানে এই যে ঘ্রাণ গন্ধ, এ মানে বেরিয়ে পড়ি বাবা। আর পড়া যাচ্ছে না। ভালো আচার পাবে তো? আচ্ছা আচ্ছা, সব রকম। আচ্ছা, চৌধুরী আচার, ত্রিকুট পাহাড়। আচ্ছা আচ্ছা, কুরিয়ার করে দেবেন বাড়িতে ফাটাফাটি। এটা হচ্ছে কি আপনাকে টেস্ট করাবো, তারপরে প্যাকিং করবো, তারপরে 235, 45, 55 এই কোটের মধ্যে যেমনি আসবে, কোয়ালিটির উপর ডিপেন্ড থাকে। দুমকা যাওয়ার পথে দেওঘর থেকে 15 কিলোমিটারের দূরে রয়েছে এই মনোরম ও আধ্যাত্মিক ত্রিকুট পাহাড়। যেহেতু এই পাহাড়ের 3টি শৃঙ্গ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে প্রতীকীভাবে নির্দেশ করে, তাই এই পাহাড় ত্রিদেবের বাস নামেও পরিচিত। এই পাহাড়ের মধ্যেই বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে গণেশ পর্বত, প্রাকৃতিকভাবে গঠিত গণেশ আকৃতির শিলা, রয়েছে বেলগাছের উদ্যান, একটি প্রাকৃতিক ঝর্ণা যা থেকে ময়ূরাক্ষী নদীর উৎপত্তির কাহিনী প্রচলিত। একটা ব্যাপার অ্যাডভান্টেজ এখানে দেখলাম, যে এত গাছ রয়েছে না, সেই গাছের কারণে ছাওয়া রয়েছে, কষ্ট হচ্ছে না। দুপুরে রোদের মধ্যেও যদি এখানে ওঠেন, সেক্ষেত্রে কষ্ট খুব একটা হবে না। অ্যাকচুয়ালি ত্রিকুট পাহাড়ে এলে ভালো সময় নিয়ে আসবেন,
ঘন্টাখানেক মতো সময় তো লাগবেই। আর যদি একজন গাইড নেন তাহলে আপনাদের সুবিধা হবে। দয়ানন্দ স্বামীর আশ্রম, শিব পার্বতীর মন্দির সব কিছু ঘুরে দেখতে গেলে প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। एक मशीन नहीं चलता दादा। নেই বাবু, ত্রিকুট পাহাড়ের কিছুটা অংশ ঘুরে আসলাম। এই সবাই মিলে আমরা খাচ্ছি আখের রস। আহা হা, ঠিক আছে রে। পুদিনার স্মেল আছে আর অল্প লেবু সামান্য। আসলে এত আখের দোকান, একটা জায়গায় আখের রস না খেয়ে পারলাম না। আর এই গরমে আখের রস খেয়ে নেবেন। कितना पैसा? 50 रुपये। আচ্ছা, প্রতিটা জায়গায় দেওঘরের কাছাকাছি যে কটা জায়গায় আপনারা ঘুরবেন, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু গাড়ি নিয়ে এলে বা অটো নিয়ে এলে এন্ট্রি ফি দিতে হবে। এটা আমি ঝাড়খণ্ডের সব জায়গাতেই প্রায় দেখেছি, যে কোনো ওয়াটারফল বা এই তীর্থস্থানগুলোতেও দেখছি তাই করছে। আমরা চলে এসেছি তপবনের কাছাকাছি। আপ গাইড হো? अच्छा, सीढ़ी से ले जाएंगे। हाँ। गुफा के अंदर दिखा के उतारेंगे। 11 मंदिर है, 3 गुफा है। कितना ऊपर है? देखिए सर, यहाँ चढ़ना होगा आपको 220 सीढ़ी। अच्छा, उसके बाद गुफा के अंदर से उतरना होगा। দেওঘর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্র পাহাড় ও গুহা অঞ্চল। উপরে রয়েছে বালানন্দ ব্রহ্মচারীর এক মন্দির। इसका नाम है तपस्वी श्री श्री बालानंद ब्रह्मचारी जी स्वामी। अंदर जाइए, बाबा का मूर्ति दर्शन करके चले आइए। 220টা সিঁড়ি উঠতে হবে এই তপবনে মেন মন্দিরে পৌঁছানোর জন্য। নিচেও মন্দির রয়েছে। কথিত আছে এই পাহাড়ের গুহায় বসে তিনি তপস্যা করেছিলেন। আর রয়েছে এক সীতাকুণ্ড এবং হনুমান মন্দির। আর এই বালানন্দ ব্রহ্মচারী আশ্রমের পাশেই রয়েছে এক বড় পাথর, যেখান থেকে 360 ভিউ দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে। এখানে সুন্দর এই যে ঠিক বালানন্দ ব্রহ্মচারীর তপস্যা স্থান, তার ঠিক পাশেই এরকম পাথরের টিলা করা রয়েছে, সুন্দর ভিউ পয়েন্ট। এদিকে ভিউ পয়েন্টটা খুব ভালো বলে রেলিং করা হয়েছে, দেখুন সাইড থেকে রেলিং করা পুরো। এখানে দাঁড়িয়ে সুন্দর ভিউ দেখতে পাওয়া যাবে, ত্রিকুট পাহাড়ের ভিউ। এই ঘাড়ে করে হনুমান আর বাঁদর নিয়ে ছবি তোলার চল এখানে দেখলাম, ত্রিকুটেও দেখলাম আর এখানে তপবনেও দেখতে পাচ্ছি। এই দেখুন, এই ছোট হনুমান, বড় হনুমান যারাই রয়েছে প্রত্যেকেই ঘাড়ে উঠে বসে ছবি তুলছে, ঘাড়ে তুলবে। এই দেখুন, ও উঠে যাবে, ঠিক উঠে গেছে একদম হাতের মধ্যে। নে 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 বাবা নে, ঘাড়ের মধ্যে উঠে পড়েছে ও। আসলে খাবার দিলে ওরা চলে আসবে ঘাড়ে, ও নামছেই না আর। এদিকে এদিকে তাকা তো, এদিকে তাকা, এদিকে এদিকে ও এই যে বসে রয়েছে আমার ঘাড়ের মধ্যে সুন্দরভাবে। ঠিক আছে, এবার নেমে যা। হ্যাঁ, তো এরকম একটা চল রয়েছে এখানে, যে এরা বিভিন্ন খাবার দাবার নিয়ে এসছে, হাতে দিচ্ছে আর ছবি তোলাচ্ছে বা ঘাড়ে তোলাচ্ছে। তার জন্য ওরা 10 টাকা 20 টাকা করে নিচ্ছেন। তো আঙুর দিলে বা খাবার দিলে, যেগুলো হনুমানরা খেতে ভালোবাসে, তো ভালোই লাগলো, খারাপ না। ও প্যারা টাইপের মিষ্টি রয়েছে, এগুলো ওরা সারাক্ষণ বসে আছে, বসে খায়। এদের বেশ ভালো, এখানে বসে বেশ এদের খাওয়া দাওয়াটা চলছে সুন্দর। এখানে থাকুক এরা। শরীরকে এই গরমের মধ্যে হাইড্রেট করার জন্য শসা পাওয়া যাচ্ছে তপবনের সামনে, রাস্তাঘাটে সব জায়গাতেই। তো এই শসাকেই হাইড্রেট করছি এখন। খিদেও পেয়েছে ভীষণ জোরে। ডিরেক্ট বেরিয়ে যাবো এবার আমরা ওয়েস্ট ভিউ হোটেলে গিয়ে লাঞ্চ করব। তপবন ঘুরে হোটেলে ফেরার পথে রাস্তায় দেখেছিলাম নলাখা মন্দির। সামনের রাস্তায় আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমাদের হোটেলে যাওয়ার পথে বাঁদিকে পেয়ে গেলাম নলাখা মন্দির। তো আজকেই দেখে নিচ্ছি নলাখা মন্দির। এই সামনেই দেখতে পাচ্ছেন নলাখা মন্দির। এখানে প্রচুর দোকান, প্রত্যেকটা মন্দিরের সামনে আগে। এখানে হাঁড়ি কুড়ি, ওই কড়াই, লোহার জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এদিকেও রয়েছে, বিক্রি হচ্ছে। এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে গেট। স্বামী অক্ষয় ঘোষ এবং পুত্র যতীন্দ্র ঘোষের মৃত্যুর পর রানী চারুশীলা দেবী এই দেওঘর এসে বালানন্দ ব্রহ্মচারীর পরামর্শে 9 লক্ষ টাকা খরচ করে এই মন্দির তৈরি করেন। মন্দির তৈরির সম্পূর্ণ অর্থ তিনি প্রদান করেছিলেন।
9 লক্ষ টাকা খরচ হওয়ার কারণে এই মন্দিরের নাম নওলাখা মন্দির। চলুন দেখে আসি নওলাখা মন্দির। নওলাখা মন্দির নামের কারণ হচ্ছে এই মন্দির যখন তৈরি করেছিলেন চারুশীলা দেবী তখন 9 লাখ টাকা খরচা হয়েছিল, সে কারণে এর নাম হচ্ছে নওলাখা মন্দির। ভিতরে রয়েছে বালানন্দ ব্রহ্মচারীর মূর্তি, পাশাপাশি রাধাকৃষ্ণকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। অনেকটা বড় দালান আর এরকম মোটা মোটা বড় বড় স্তম্ভ রয়েছে। এই মন্দির বলা হয় যে কিছুটা আমাদের বেলুড় মঠের আদলে তৈরি। আজকে খেতে একটু ঘড়িতে সময় 5:41। 5:41 সত্যিকারের? হ্যাঁ, 5:41 বাজে। তো আমরা 4 জনই খেতে বসে গেছি, একসঙ্গে বসছে। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে আমরা স্মাইল হলিডেজের যে প্যাকেজের মধ্যে ঘুরছি পুরোটা, ওনাদের লাঞ্চটা অ্যাড করা রয়েছে। আর মাঝে মধ্যে এনারা কী করেন, যেখান থেকে লাঞ্চ প্যাক করে দিয়ে দেন। তো প্যাক করে দিলে তখন সুবিধা হয়, বাকি জায়গাগুলো সহজে ঘোরা যায়। আর সুন্দর বেশ খাবার গুছিয়ে দিয়েছে। এখানে যিনি কাকিমা আছেন খুব ভালো রান্না করছেন, গতকালও আমরা খেয়েছি। বেশ যত্ন সহকারে একদম অতিথি আপ্যায়নের মতো খেতে দিচ্ছে। এই ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা সবজি দিয়েছে এখানে, পটল আলুর সবজি, ডাল রয়েছে এখানে, আর এখানে দিয়েছে মাছ, সেই রুই মাছ দিয়েছে, রুই মাছের ঝোল, তার সঙ্গে চাটনি রয়েছে। প্রথমত এত পরে খাচ্ছি আমরা, তবু কিন্তু ডাল উনি গরম করে দিয়েছেন। এই যে কাকিমা রান্না করেন এখানে, কাকিমা হাই করে দিন। হাই। আচ্ছা গুরু, ঠিক আছে। তো খাবারটা কেমন লাগছে? জার্নির পর যা খাবো সেটা দারুণ লাগছে। দারুণ লাগছে, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হয় না। আবুদা কেমন লাগছে তোমার খাবার? ঠিক আছে, ভালো। ভালো? হ্যাঁ। আচ্ছা। সত্যি কথা বলতে শুধু ভালো না, মানে খাবার একদম ঘরোয়া পরিবেশের মতো রান্না, খুবই সুন্দর খাবারের টেস্ট। না, মাছের ঝোলটা যেরকম আমাদের বাড়িতে হয় এরকম খুব ভালো। চলুন তাদের খেয়ে নিই এবার। আজকে দুপুরের লাঞ্চ একটু আমাদের দেরি হয়ে গেছিলো করতে, কারণ আমরা আজ সারাদিনের যে সাইট সিন করেছিলাম সেগুলো সবই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে সন্ধ্যার পরে একটু আমরা রেস্ট নিতে কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছিলাম। তো ডাকতে এসেছিলো দাদা খাওয়ার জন্য এখানে। রাতের ডিনারে কী কী অপশান পেয়ে যাবেন এই ওয়েস্ট ভিউ হোটেলে, সেগুলো একটু দেখাই আপনাদের। প্রথমত হচ্ছে রুটি, ফ্রাইড রাইস আর বাসন্তী পোলাও, এই তিনটে তো আপনারা পাচ্ছেন অপশানে। তার পাশাপাশি রয়েছে চিলি চিকেন, চিকেন কষা, পনির মশালা এবং এগ কারি। এই 4টি অপশানের মধ্যে আপনারা যে কোনো একটা অপশান প্রতিদিন রাত্রেবেলায় চুজ করতে পারেন। আগে থেকে জানিয়ে দেবেন আপনারা কোনটা খেতে চাইছেন। এর পাশাপাশি একটা স্পেশাল অ্যাট্রাকশান রয়েছে। আপনারা যে কোনো একদিন যদি আপনারা 2 রাত 3 দিন বা 3 রাত 4 দিনের প্যাকেজ এখানে চুজ করেন, যে কোনো একদিন আপনারা পেয়ে যাবেন মটন কষা এবং বাসন্তী পোলাও। রুটি ভাত তো রেগুলার অপশানেই পাচ্ছেন। চিলি চিকেন ফ্রাইড রাইস কিন্তু দারুণ বানিয়েছে। এখানে কাকিমা রান্না করেন, পাশেই থাকেন, একদম লোকাল এখানকার। সেদিন রাত্রে এই শিমুলতলাতেই ডিনার করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আগামীকাল দেওঘরের বাকি সাইট সিন করে আমরা চলে যাব মধুপুর এবং ঘুরে দেখব মধুপুরের বিভিন্ন সাইট সিনও। থাকবো মধুপুরের ওয়েস্ট ভিউ হোটেলে, খাওয়া দাওয়া করব, সাইট সিন করব, সবই এই প্যাকেজের মধ্যেই রয়েছে। এই পর্বটা অনেকটা বড় হয়ে গেছে, সেই কারণে বাকিটা শেয়ার করব আপনাদের সঙ্গে দ্বিতীয় পর্বে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা পুরো ভিডিওটা দেখলেন অন্তত একটা লাইক করে যাবেন। তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।